টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2026 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ সাজেশান। অর্থাৎ তোমরা এখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যত কটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের সবকটা সাজেশান এই ভিডিওর মধ্যে পেতে চলেছ। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। যেহেতু এই ভিডিওটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, তাই জন্য তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে ইতিহাসের ধারণা। এই ইতিহাসের ধারণা এই চ্যাপ্টারটা থেকে অনেক কম প্রশ্নই তোমরা পাবে, তবুও তোমাদের এখান থেকে কিছু সাজেশন প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি। দেখো, প্রথম যে প্রশ্ন, ঠিক উত্তরটি বেছে নাও। প্রশ্ন মান 1, প্রদত্ত কোনটি ভারত ও ইউরোপের ইতিহাসের মধ্যযুগের ঘটনা বা বৈশিষ্ট্য? তো এর মধ্যে যে প্রদত্ত সেটা হচ্ছে ডি, যেটা অপশন আছে, অর্থাৎ সামন্ত প্রথার সূচনা, সেটা হচ্ছে সঠিক উত্তর। পরেরটা, এর মধ্যে কোনটি ইউরোপের ইতিহাসের প্রাচীন যুগের ঘটনা বৈশিষ্ট্য? তো এটা হচ্ছে দাস নির্ভর অর্থনীতি, বি হচ্ছে সঠিক উত্তর। অপশন ছিল সামন্ত প্রথার সূচনা, পুঁজিবাদের উত্থান, গণতন্ত্রের বিকাশ আর দাস নির্ভর অর্থনীতি। উত্তর হবে দাস নির্ভর অর্থনীতি। তারপরে দেখো, প্রদত্ত কোনটি ভারতের ইতিহাসের প্রাচীন যুগের ঘটনা বৈশিষ্ট্য? অপশন ছিল সাম্রাজ্যবাদের সূচনা, যুক্তিবাদী চেতনা বিকাশ, গণতন্ত্রের বিকাশ আর দাস নির্ভর অর্থনীতি। উত্তর হচ্ছে সাম্রাজ্যবাদের সূচনা। তারপর দেখো, প্রদত্ত কোনটি ভারতের ইতিহাসের আধুনিক যুগের বৈশিষ্ট্য বা ঘটনা? গণতন্ত্রের বিকাশ, সাম্রাজ্যবাদের সূচনা, যুক্তিবাদী চেতনার বিকাশ, পুঁজিবাদের উত্থান। এটা হচ্ছে গণতন্ত্রের বিকাশ। ঠিক আছে, তারপরটা দেখো, প্রদত্ত কোনটি ইউরোপের ইতিহাসে আধুনিক যুগের ঘটনা বা বৈশিষ্ট্য? অপশন আছে দেখো, এ পুঁজিবাদের উত্থান, বি গণতন্ত্রের বিকাশ, সি সাম্রাজ্যবাদের সূচনা, ডি যুক্তিবাদী চেতনার বিকাশ। তো এর মধ্যে যেটা সঠিক বিকল্প সেটা হচ্ছে বি, অর্থাৎ এ, বি এবং ডি ঠিক এবং সি ভুল। ঠিক আছে, তারপর দেখো, এবার নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এসে কিউ দেখো, প্রশ্নের মানে 1 করে আছে, কনস্ট্যান্টিনোপলের পতন কবে হয়েছিল? উত্তর লিখবে 1453 খ্রিস্টাব্দে কনস্ট্যান্টিনোপলের পতন হয়েছিল। তারপরে দেখো, দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? উত্তর লিখবে জেমস মিল। নেক্সট, তারপরে যে প্রশ্ন, 476 খ্রিস্টাব্দে কোন সাম্রাজ্যের পতন হয়েছিল? উত্তর তোমরা লিখবে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল। নেক্সট, সাম্রাজ্যবাদ কাকে বলে? উত্তর লিখবে যে প্রক্রিয়ায় একটি শক্তিমান দেশ অপর একটি দুর্বল দেশের উপর প্রভুত্ব করে এবং তাকে নিজের দখলে আনে। শক্তিশালী দেশ অধীনস্থ দুর্বল দেশের জনগণ ও সম্পদ সবকিছুই নিজেদের স্বার্থে ব্যবহার করে, সেই প্রক্রিয়াকে সাম্রাজ্যবাদ বলা হয়। পরেরটা, জেমস মিল ভারতের ইতিহাসকে কেন 3টি ভাগে ভাগ করেছেন? উত্তর লিখবে কোন 3টি ভাগে ভাগ করেছেন? উত্তর হচ্ছে হিন্দু যুগ, মুসলিম যুগ আর ব্রিটিশ যুগ। এই 3 যুগে জেমস মিল ভারতের ইতিহাসকে ভাগ করেছেন। তারপরে দেখো, 3 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। রাজাবলী বইটি লিখেছেন কে? উত্তর লিখবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। নেক্সট, ঠিক না ভুল আধুনিক ইতিহাসের অন্যতম উপাদান ফটোগ্রাফ? এটা ঠিক। তারপরে দেখো, নিচের প্রশ্নের উত্তর দাও। 2 থেকে 3টি বাক্যে প্রশ্ন মান হচ্ছে 2, অর্থাৎ এই প্রশ্নের মান 2 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন, জেমস মিল কর্তৃক ভারতের ইতিহাসের যুগ বিভাজন নিয়ে কেন বিতর্ক তৈরি হয়েছে? তো দেখো, এর উত্তরটা এখানে লেখানো হয়েছে, আমি আর পড়ছি না, যেহেতু এখানে 3টে চ্যাপ্টার তোমাদের পড়াতে হবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে, বড় প্রশ্নের উত্তরগুলো আমি পড়বো না, আমি জাস্ট তোমাদের এখানে ডিসপ্লে করে দেবো, তোমরা টুকে নিও। ঠিক আছে, দেখো এর উত্তরটা তোমরা লিখবে, লেখার সঙ্গে সঙ্গে বিতর্কের কারণ পয়েন্ট দিবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এতটা অবধি লিখলেই তোমাদের হয়ে যাবে। তারপরে দেখো, নিচের প্রশ্নের উত্তর দাও 3 থেকে 4টি বাক্যে। প্রশ্ন মান 3, দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কে কবে লিখেছিলেন? বইটি লেখার উদ্দেশ্য কি ছিল? তো এটার উত্তরটাও দেখো, এখান থেকে শুরু করবে, এতটা অবধি লিখে দেবে, তাহলে উত্তরটা হয়ে যাবে। আশা করি তোমরা সকলে লিখে নিয়েছো। চলে আসছি পরের প্রশ্ন। প্রশ্ন মান 4, ভারত ইতিহাসের যুগ বিভাজনের ক্ষেত্রে কেন জটিলতা দেখা যায় বলে তুমি মনে করো? তো এর উত্তর দেখো, কোথায় শুরু করবে? এই যে উত্তর, এখান থেকে শুরু করবে, ভারত ইতিহাসের যুগ বিভাজনের ক্ষেত্রে জটিলতার কারণ দিয়ে এখান থেকে শুরু করবে। দিয়ে দেখো 1 নম্বর পয়েন্ট আছে, 2 নম্বর পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো লেখানো হয়েছে, এই যেমন করে পয়েন্ট করা আছে ঠিক একইভাবে লিখবে। 3 নম্বর পয়েন্ট আছে এখানে, দেখো এতটা অবধি লিখলেই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। আশা করি তোমার প্রশ্নের উত্তরটা লিখে নিয়েছো। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যে চ্যাপ্টার সেটা শেষ হলো। এই প্রথম চ্যাপ্টার থেকে তোমরা প্রশ্ন পাবে না বললেই চলে, খুব অল্প প্রশ্নই পাবে, যেহেতু তোমাদের সিলেবাসে যেটা বলা হয়েছে প্রথম চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসবে না, তবুও কিছু কিছু বিদ্যালয়ে আসতে পারে, তার জন্য আমি এই প্রশ্নগুলো করিয়ে দিলাম। এবার দেখো, তোমার 2 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে তোমরা ভালোভাবেই প্রশ্ন পাবে। 2 নম্বর যে চ্যাপ্টার, আঞ্চলিক শক্তির উত্থান। প্রথম যে প্রশ্ন,
ঠিক উত্তরটি বেছে নাও। প্রশ্ন মান 1, 1717 খ্রিস্টাব্দে ড্যাশকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। উত্তর লিখবে মুর্শিদ কুলি খানকে। পরের প্রশ্ন, 1722 খ্রিস্টাব্দে ড্যাশের নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে। উত্তর লিখবে সাদাত খান। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন মান 1, হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন কে? উত্তর লিখবে, দেখো এর উত্তরটা আমি হাইলাইট করে দিচ্ছি, মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। নেক্সট, মুর্শিদ কুলি ড্যাশ খ্রিস্টাব্দে বাংলার নাজিম পদ লাভ করেন। উত্তর হচ্ছে 1717 খ্রিস্টাব্দে। 3 নম্বর, বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল 1770 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্নে জানার আগে বলে রাখি, তোমাদের এর আগে অষ্টম শ্রেণীর অল সাবজেক্টের 2টো করে সেটের সাজেশন করা হয়ে গেছে। এছাড়াও রায়মার্টিনের বিভিন্ন স্কুলের প্রশ্ন এবং তার উত্তরগুলো করানো হয়েছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। আর এই যে ভিডিওটা দিচ্ছি, এটা শুধুমাত্র যে কোনো পার্টিকুলার স্কুলের জন্য ইম্পর্টেন্ট তাই নয়, এটা সমস্ত বিদ্যালয়ের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হতে চলেছে। তো তোমরা ভালো করে কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো করে যাবে। নেক্সট দেখো, অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন করেন কে? উত্তর হচ্ছে লর্ড ওয়েলেসলি। নেক্সট, ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 1707 খ্রিস্টাব্দে। আচ্ছা, একটা স্তম্ভ মিল তোমাদের থাকতে পারে, তো সেখানে যে মিল করে যেটা উত্তরগুলো হবে, দেখো 1757 খ্রিস্টাব্দ হচ্ছে পলাশির যুদ্ধ, 1764 খ্রিস্টাব্দ হচ্ছে বক্সাই যুদ্ধ, তারপরে দেখো 1765 হচ্ছে দেওয়ানি অধিকার, তারপরে বাংলার নবাব হচ্ছে সিরাজউদ্দৌলা। ঠিক আছে, এবার দেখো পরেরটা, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো 4 থেকে 5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। প্রশ্ন মান 1, এগুলো হচ্ছে এসএকিউ। প্রথম যে প্রশ্ন চলে আসছে, দেখো দেওয়ানি লাভের মধ্য দিয়ে কোম্পানি কি কি অধিকার আদায় করেছিল? উত্তর লিখবে 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের মধ্য দিয়ে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। 2 নম্বর, কোন বাংলা নবাব বাংলার রাজধানী হিসেবে বেছে নিয়েছিলেন মুঙ্গেরকে? উত্তর হচ্ছে মীর কাসিম। 3 নম্বর, সত্যবিলোপ নীতি প্রয়োগ করে কোম্পানি কোন রাজ্যগুলি দখল করে? উত্তর লিখবে সাতারা, ঝাঁসি, নাগপুর, সম্বলপুর, জয়পুর, সম্বলপুর, ভগৎ আর উদয়পুর। নেক্সট, কোম্পানি ও মহীশূরের মধ্যে কতগুলি যুদ্ধ হয়েছিল? উত্তর লিখবে 4টি যুদ্ধ হয়েছিল। এবার দেখো চলে আসছে নেক্সট প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও 2 থেকে 3টি বাক্যের মধ্যে। প্রশ্ন মান আছে 2 করে। সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এই সন্ধির একটি ফলাফল লেখো। উত্তর লিখবে সলবাইয়ের সন্ধি 1782 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মারাঠাদের মধ্যে স্বাক্ষরিত হয়। আর ফলাফল কি লিখবে? শিশু মাধবরাও নারায়ণ পেশোয়া হিসেবে স্বীকৃত হন, রঘুনাথ রাওকে বৃত্তি দেওয়া হয় এবং সলসেট ও বেসিন ইংরেজদের হাতে থাকে। 2 নম্বর, বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এই সন্ধির একটি ফলাফল লেখো। উত্তর লিখবে বেসিনের সন্ধি 1802 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে স্বাক্ষরিত হয়। আর ফলাফল কি লিখবে? পেশোয়া দরবারে ব্রিটিশ রেসিডেন্ট ঘোষণা হয়। নেক্সট, লাহোরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এই সন্ধির একটি ফলাফল, লাহোরের সন্ধি 1846 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও শিখদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। আর ফলাফল কি লিখবে? শিখরা স্বতন্ত্র নদীর দক্ষিণ অঞ্চল জলন্ধর দোয়াব ব্রিটিশদের ছেড়ে দিতে বাধ্য হয়। তারপর দেখো 6 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও 4 থেকে 5টি বাক্যের মধ্যে। প্রশ্ন মান আছে 3, ফারুকসিয়ারের ফরমানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি কি অধিকার দেওয়া হয়েছিল? তো উত্তর লিখবে ফারুকসিয়ারের ফরমানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিম্নলিখিত অধিকারগুলি দেওয়া হয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করা হয়। কলকাতা, গোবিন্দপুর ও সুতানুটি ব্যতীত আরও 38টি গ্রামের জমিদারি কেনার অধিকার প্রাপ্ত হয় ব্রিটিশ কোম্পানি। যে দেখো এখানে যেমন আছে, আমি পড়ছি না, এখনো আরও একটা চ্যাপ্টার আছে, ভিডিওটা লম্বা হয়ে যাবে। এখানে যা লেখানো হয়েছে সেটা লিখে দেবে। ঠিক আছে, এতটা অবধি লিখবে এর উত্তরটা। ঠিক আছে, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমাদের আর ভিডিওটা দেখতে ভালো লাগবে না। আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। এবার চলে আসছি পরের প্রশ্ন, পলাশির লুণ্ঠন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এর উত্তরটা দেখো 1757 খ্রিস্টাব্দ থেকে শুরু করবে, দিয়ে এখানে দেখো পয়েন্ট করা আছে, এরকম করে পয়েন্ট করে করে পলাশির লুণ্ঠন বলা হয়, এতটা অবধি লিখবে। ঠিক আছে, এই পলাশির লুণ্ঠনের উত্তরটা এতটা অবধি লিখলেই হবে। নেক্সট দেখো 3 নম্বর, কোম্পানি দেওয়ানি অধিকার পাওয়ার ফলে কি হয়েছিল? উত্তর লিখবে দেওয়ানির অধিকার ব্রিটিশ কোম্পানির কাছে অত্যন্ত লাভজনক বলে প্রমাণিত হয়েছিল, কারণ দেখো এর পয়েন্ট ওয়াইজ লেখানো হয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে কোম্পানির বৈধতা প্রতিষ্ঠা, নেক্সট পয়েন্ট হচ্ছে নবাবের ক্ষমতা হ্রাস, তারপরের পয়েন্ট হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রসার। ঠিক আছে, তো এতটা লিখলেই এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। এবার দেখো নেক্সট আমরা চলে যাচ্ছি 4 নম্বরে, কোন গভর্নর জেনারেল কত খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন? এই নীতির দ্বারা প্রভাবিত 2টি রাজ্যের নাম লেখো, আর অধীনতামূলক মিত্রতা নীতির 2টি মূল নীতি উল্লেখ করো। তো বাংলার গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন।
এই নীতির দ্বারা প্রভাবিত দুটি রাজ্য হলো হায়দ্রাবাদ ও অযোধ্যা। আর নীতি কি? অধিকারমূলক মিত্রতা নীতি গ্রহণকারী রাজ্যকে অভ্যন্তরীণ বিপদ ও বৈদেশিক আক্রমণ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রক্ষা করবে। আর ইংরেজ সেনাবাহিনীর ব্যয়ভার মিত্রতার নীতি গ্রহণকারী রাজ্যকেই বহন করতে হবে। ঠিক আছে, তাহলে দুটো চেয়েছিল, দুটো নীতি উল্লেখ করা হয়েছে এখানে। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর, কোন গভর্নর জেনারেল কত খ্রিস্টাব্দে সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এই নীতির দ্বারা প্রভাবিত দুটি রাজ্যের নাম লেখো আর সত্য বিলোপ নীতির দুটি মূল নীতি উল্লেখ করো। তো গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি 1848 খ্রিস্টাব্দে সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন। এই নীতির দ্বারা প্রভাবিত দুটি রাজ্য হলো সাতারা ও সম্বলপুর। আর এই নীতিটা কি? কোম্পানি সৃষ্ট কোনো দেশীয় রাজ্যের রাজার পুত্র সন্তান না থাকলে সেই রাজা কোনো দত্তক পুত্র গ্রহণ করতে পারবে না এবং রাজ্যটি তখন ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। এছাড়াও দত্তক নিতে চাইলে কোম্পানির অনুমতি নিতে হবে ইংরেজ আশ্রিত দেশীয় রাজ্যগুলিকে। পরেরটা, দেওয়ানির অধিকার, দ্বৈত শাসন ব্যবস্থা ও 76-এর মন্বন্তর কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল? দেখো এর উত্তরটা কোথা থেকে শুরু করবে? দেখো বক্সারের যুদ্ধ থেকে শুরু করবে, এখান থেকে শুরু হবে। ঠিক আছে, বক্সারের যুদ্ধে এখান থেকে শুরু হবে। যেখানে যা যা লেখা হয়েছে সম্পূর্ণ লিখতে হবে তোমাদের। নেক্সট, যুক্ত ছিল, এতটা অবধি তোমরা এই উত্তরটা লিখে দেবে। আশা করি তোমরা সকল দেখে নিয়েছো, আমি আর পড়লাম না। চলে আসবো পরের প্রশ্ন। নিচের প্রশ্নের উত্তর দাও। 8 থেকে 10টি বাক্যে প্রশ্নমান হচ্ছে 5 করে। অষ্টাদশ শতকে মোগল শাসন কাঠামো বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। এই বিপর্যয়ের কারণগুলি তুমি কিভাবে ব্যাখ্যা করবে? তো কেন মোগল সাম্রাজ্যের পতন হয়েছিল তার উত্তরটাও কিন্তু এখান থেকে লেখা যাবে। তো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তুমি দেখে নাও। শুরু করবে হচ্ছে অষ্টাদশ শতকে মোগল শাসন কাঠামো বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। এই বিপর্যয়ের কারণগুলি হলো দিয়ে প্রথম পয়েন্ট দিবে ঔরঙ্গজেবের পরবর্তী সম্রাটদের অযোগ্যতা। নেক্সট পয়েন্ট দিবে জায়গিরদারি ও মনসবদারি সংকট। দেখো এই প্রথম পয়েন্টের এটা একবার দেখে নাও, স্ক্রিনশট তুলে নাও বা খাতায় লিখে নাও পজ করে ভিডিওটা। তারপরের পয়েন্টটা দেখো জায়গিরদারি ও মনসবদারি সংকট, সেক্ষেত্রে এখান থেকে শুরু করবে, এতটা অবধি লিখলেই হবে। নেক্সট, কৃষক বিদ্রোহ, বিভিন্ন অঞ্চলের কৃষকদের থেকে শুরু করবে, সতনামী বিদ্রোহ অবধি লিখলেই হবে। নেক্সট, শিবাজি ও মারাঠাদের আক্রমণ, আশা করি দেখে নিয়েছো তোমরা। নেক্সট, বৈদেশিক আক্রমণ, নাদির শাহ থেকে শুরু করে আঘাত হানে অবধি লিখলে হবে। দিয়ে সেখানে শেষে লিখবে এছাড়া জাতীয়তাবাদের অভাব, আর্থ সামাজিক পরিস্থিতির পরিবর্তন রাজনীতিতে গভীর প্রভাব বিস্তার করে। যোগ্য কর্মচারী বা আমলা শ্রেণীর দক্ষতাও এই সময় দেখা যায়নি, ফলে মুঘল সাম্রাজ্য অবক্ষয়ের পথে দ্রুত এগিয়ে যায়। মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের কারণ এটা কিন্তু লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, তো 2 নম্বর চ্যাপ্টারও আমরা শেষ করলাম সাজেশন। এবার চলে আসবো 3 নম্বর যে চ্যাপ্টার, ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। তো এখানে দেখো প্রথমে যে প্রশ্নটা রয়েছে, প্রশ্ন মান 1, 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল কি? ছিল এর প্রধান উদ্দেশ্য ছিল সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ দেওয়া। নেক্সট দেখো, সেন্ট জর্জ দুর্গ দেখা যায় কোথায়? মাদ্রাজ। আচ্ছা, তোমাদের এই যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে এগুলো তোমাদের রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্র আছে সে তার মধ্যে পেয়ে যাবে। সেখান থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে, তার উত্তরগুলো এখানে দেওয়া হয়েছে, প্রশ্নর সঙ্গে উত্তরগুলো দেওয়া হয়েছে। তারপর দেখো 3 নম্বর, আচ্ছা সেন্ট জর্জ দুর্গ দেখা যায় হচ্ছে মাদ্রাজে। তবে 3 নম্বর, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে? করেন লর্ড ওয়েলেসলি। পরেরটা 4 নম্বর, ইজারাদারি ব্যবস্থা প্রবর্তিত হয় 1772 খ্রিস্টাব্দে। 5 নম্বর, সিভিল সার্ভিস ব্যবস্থা ভারতে প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1857 খ্রিস্টাব্দে। 7 নম্বর, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর লিখবে স্যার এলিজা ইম্পে। নেক্সট, ভারতের শিক্ষা ব্যবস্থায় চুইয়ে পড়া নীতির প্রবক্তা ছিলেন কে? ছিলেন টমাস মেকলে। তারপরে কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয় রেগুলেটিং অ্যাক্ট অনুসারে। 10 নম্বর, ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাস প্রতিষ্ঠা করেন। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কবে? 1781 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 11 নম্বর, এ কোড অফ জেন্টো ল এর রচয়িতা হলেন নাথানিয়েল হালেদ। নেক্সট, শূন্যস্থান পূরণ করতে হবে, প্রশ্নমান আছে 1 করে। ড্যাশ প্রস্তাব অনুযায়ী 3টি প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। উত্তর লিখবে চার্লস উডের প্রস্তাব অনুযায়ী। নেক্সট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড্যাশ হিন্দু কলেজ তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। উত্তর লিখবে স্যার এডওয়ার্ড হাইড ইস্ট। নেক্সট,
1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে প্রতিষ্ঠিত একটি সংস্থা হলো, কোন সংস্থা প্রতিষ্ঠিত হয়? ব্যাপটিস্ট মিশন। নেক্সট, স্তম্ভ মেলানো, ক স্তম্ভ দেখে নাও কি কি আছে, আর খ স্তম্ভ কি আছে দেখে নাও। তো এই দুটো মিল করে আমরা যেটা পাবো সেটা দেখো, ইন্ডিয়ান পেনাল কোড উইলিয়াম বেন্টিং, পুলিশি ব্যবস্থা লর্ড কর্নওয়ালিস, বেনারস সংস্কৃত কলেজ জোনাথন ডানকান, কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিংস, হিন্দু কলেজ ডেভিড হেয়ার। ঠিক আছে, এবার দেখো এসিকিউ যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো দেখে নাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, 4 থেকে 5টি শব্দ ও একটি বাক্যে লেখো। প্রশ্ন মানে 1, ভারতীয় সিভিল সার্ভিস ব্যবস্থার প্রবর্তনকে করেন? উত্তর লিখবে লর্ড কর্নওয়ালিস। নেক্সট দেখো, হিন্দু আইনগুলির সার সংকলন প্রস্তুতির উদ্যোগ কে নেন? উত্তর লিখবে গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস। ঠগী দস্যু দমন কে উদ্যোগ নিয়েছিল? উত্তর লিখবে কর্নেল স্লিম্যানের নেতৃত্বে একটি বিশেষ বিভাগ গঠন করে লর্ড উইলিয়াম বেন্টিং ঠগী দস্যু দমনে উদ্যোগ নিয়েছিলেন। নেক্সট 4 নম্বর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে কটি প্রদেশে ভাগ করেছিল? উত্তর লিখবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে 3টি প্রদেশে বা প্রেসিডেন্সিতে ভাগ করেছিল, যথা বাংলা প্রেসিডেন্সি, বোম্বাই প্রেসিডেন্সি আর মাদ্রাজ প্রেসিডেন্সি। 5 নম্বর, উইলিয়াম জোন্স কেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর লিখবে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন ভারতীয় সাহিত্যগুলি আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করার জন্য। নেক্সট, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কে কোন উদ্দেশ্যে গড়ে তোলেন? উত্তর লিখবে স্কটিশ মিশনারি সোসাইটির সদস্য আলেকজান্ডার ডাফ ভারতীয়দের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানোর উদ্দেশ্যে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন গড়ে তোলেন। নেক্সট, ইম্পেরিয়াল কোর্ট কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর লিখবে 1774 খ্রিস্টাব্দে কলকাতায় ইম্পেরিয়াল কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। 8 নম্বর, হিন্দু কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগ নিয়েছিলেন এমন কয়েকজন ব্যক্তির নাম লেখো। কে? ডেভিড হেয়ার, স্যার এডওয়ার্ড হাইডিস্ট এবং রাজা রামমোহন রায়। 1773 খ্রিস্টাব্দে ব্রিটেনের পার্লামেন্টে পাশ হয় কোন আইন? উত্তর হয় রেগুলেটিং আইন পাশ হয়। নেক্সট, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? উত্তর লিখবে উইলিয়াম জোন্স। নেক্সট 11, 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন পাশ করেন কে? উত্তর লিখবে চার্লস উড। তারপর একটা মেকলে শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন পেশ করেন কত খ্রিস্টাব্দে? 1835 খ্রিস্টাব্দে। আচ্ছা, দেখের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও 2 থেকে 3টি বাক্যে। প্রশ্ন মান 2, পিটের ভারত শাসন আইন কেন গুরুত্বপূর্ণ ছিল? তো দেখো, পিটের ভারত শাসন আইন প্রচলনের গুরুত্ব সেটা তোমরা এখান থেকে লেখা শুরু করবে। দেখো এই পয়েন্ট ওয়াইজ এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? যেমন করে এখানে পয়েন্ট ওয়াইজ দেওয়া হয়েছে তেমন করে লিখবে। আমি পড়লাম না, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। ইতিমধ্যে অনেকটাই লম্বা হয়ে গেছে তোমাদের এই ভিডিওটা, ঠিক আছে? এতটা অবধি লিখলেই চলতে বাধ্য, এতটা অবধি লিখলেই হবে, ঠিক আছে? চলে আসছি পরের প্রশ্ন। দেখো, উডস জেসপেসের শিক্ষা সংক্রান্ত কি কি প্রস্তাব ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এখান থেকে শুরু করবে 1854 খ্রিস্টাব্দ থেকে শুরু করবে, গ্রহণ করা হয়। এতটা অবধি লিখলেই কিন্তু এটার হয়ে যাবে। নেক্সট দেখো 3 নম্বরে চলে আসছি, মেকলের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনের মূল বক্তব্য কি ছিল? দেখো এর উত্তরটা এখান থেকে শুরু করবে, 1835 থেকে শুরু করবে, এতটা অবধি লিখবে। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। চলে যাও পরের প্রশ্ন, কেন ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাস করানো হয়েছিল? তো রেগুলেটিং অ্যাক্ট পাসের কারণ বা উদ্দেশ্য এখান থেকে শুরু করবে, এতটা অবধি লিখলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে নিচে কিছুটা আছে, দেখে নাও, মানে এইটুকুর সঙ্গে এতটা অ্যাড করবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। পরেরটা দেখো, উইলিয়াম বেন্টিংকের যে কোনো 2টি সংস্কার কার্য উল্লেখ করো। তো দেখো এখানে শুরু করবে, শুরু করে 2টি সংস্কার কার্য পয়েন্ট দেবে, প্রশাসনিক সংস্কার আর সামাজিক সংস্কার। এই 2টো সংস্কার তোমরা লিখবে। আশা করি তোমরা লিখে নিয়েছো, নিশ্চিহ্ন করেন অবধি তোমরা লিখলে তোমাদের এটা হয়ে যাবে। এবার দেখো চলে আসছি 6 নম্বরে, শিক্ষা প্রসারে উইলিয়াম কেরি কি ভূমিকা নিয়েছিলেন? উত্তর লিখবে শিক্ষা প্রসারে উইলিয়াম কেরি ভূমিকা দিয়ে লিখবে শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম কেরি। তিনি ভারতীয় মহাকাব্যগুলি ইংরেজি ভাষায় অনুবাদ করেন। তাছাড়া বাইবেলের একটি অংশকে বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করেছিলেন কেরি। 1778 খ্রিস্টাব্দে খালেদের লেখা বাংলা ব্যাকরণ বিষয়ক বইটিকেও সম্পাদনা করে প্রকাশ করেছিলেন তিনি। এবার দেখো 6 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 4-5টি বাক্যের মধ্যে প্রশ্নমান আছে 3 করে। কে কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন? ঠিক আছে, শুরু করবে এখান থেকে। প্রথম যে প্রশ্নের উত্তর, কে? লর্ড কর্নওয়ালিস ভারতে সিভিল সার্ভিস চালু করেন। আর কি উদ্দেশ্যে সেটা আমরা এখান থেকে শুরু করবে। দেখো এখান থেকে শুরু করলে আশা করি দেখে নিয়েছো। তারপরে দেখো চলে আসছি, এতটা অবধি লিখলেই এই উত্তরটা হয়ে যাবে।
আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো। চলে আসছি পরের প্রশ্ন। ব্যাপটিস্ট মিশন শিক্ষার প্রসারে কেমন ভূমিকা পালন করেছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1800 খ্রিস্টাব্দে এখানে লেখা শুরু করবে, দিয়ে পাশ্চাত্য শিক্ষা লাভের সুযোগ পায়, এতটা অবধি লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, এবার 3 নম্বরে চলে আসছি। কোন প্রশাসকের আমলে 1773 থেকে 1781 খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থার কয়েকটি পরিবর্তন ঘটে? তার অন্যান্য দুটি উদ্যোগ সম্পর্কে লেখো। 1+2 আছে এখানে। ঠিক আছে, প্রথম যে উত্তরটা সেটা হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংসের আমলে 1773 থেকে 1781 খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থার কয়েকটি পরিবর্তন ঘটে। আর অন্যান্য দুটি উদ্যোগ কি? এক, বিচার বিভাগের সব আদেশ লিখে রাখার ব্যবস্থা করা হয়, অভিযোগ উত্থাপনের সময়সীমা নির্দিষ্ট হয় এবং বিচারকদের বেতনদানের ব্যবস্থা করা হয়। 2, সব দেওয়ানি আদালতগুলিকে একই আইনের অধীনে আনার চেষ্টা করা হয়। 4 নম্বর দেখো, কোন প্রশাসকের আমলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়? তার অন্যান্য দুটি উদ্যোগ সম্পর্কে লেখো। এখানেও কিন্তু 1+2 আছে। উত্তর হচ্ছে লর্ড কর্নওয়ালিসের আমলে। আর তারপরে অন্যান্য দুটি যে উদ্যোগ আছে দেখো, এই যে অন্যান্য দুটি উদ্যোগ, সেটা তোমরা এখান থেকে শুরু করবে, এতটা অবধি লিখবে। ঠিক আছে, স্থান ছিল না, কোনো স্থান ছিল না, এতটা অবধি লিখবে। আশা করি তোমরা সকলে লিখে নিয়েছো। চলে আসছি পরের প্রশ্ন। 5 নম্বর, কোন প্রশাসক প্রশাসনিক ব্যয় কমাতে চেয়েছিলেন? তার অন্যান্য দুটি উদ্যোগ সম্পর্কে লেখো। এটাও কিন্তু 1+2। তো কে কমাতে চেয়েছিলেন? গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। আর অন্যান্য দুটি উদ্যোগ দেখো, এখানে দুটি পয়েন্ট দেওয়া হয়েছে, দুটি পয়েন্ট তোমরা লিখে নেবে সুন্দর করে। আচ্ছা, এই প্রশ্নগুলো যেগুলো আমি করাচ্ছি সেগুলো কিন্তু খাতায় সুন্দর করে লিখবে, দিয়ে মুখস্থ করবে। এবং সর্বোপরি তোমরা আগে তোমাদের বইটা খুঁটিয়ে পড়বে। বইটা না খুঁটিয়ে পড়ে এই প্রশ্নগুলো করতে যেও না, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আগে বইটা ভালো করে খুঁটিয়ে পড়বে, তারপরে এই প্রশ্নগুলো উত্তরগুলো প্র্যাকটিস করো, দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। আর এর পরবর্তীতে কোন সাবজেক্টের তোমরা এরকম ভিডিও চাও বা সাজেশন সেট চাও সেটা লিখে জানাবে কমেন্টে, তোমাদের বিদ্যালয়ের নাম এবং তোমরা কে কোন জেলা থেকে দেখছো সেটা লিখতে ভুলবে না। দেখো পরের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। 8 থেকে 10টি বাক্যের মধ্যে প্রশ্ন 5, জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ঔপনিবেশিক প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছিল? উত্তর লিখবে, ভারতের ঔপনিবেশিক শাসন কাঠামোয় রাজস্ব সংক্রান্ত যে নানাবিধ পরীক্ষা নিরীক্ষা চলেছিল, তার মধ্যে জমি জরিপ ও তার ভিত্তিতে রাজস্ব নির্ধারণের প্রক্রিয়াটি ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ। দিয়ে পয়েন্ট করবে, কোম্পানির শাসনকালে জমি জরিপ সংক্রান্ত ব্যবস্থা। দিয়ে লিখবে, কোম্পানির আমলে জমি জরিপ সংক্রান্ত বিভিন্ন ব্যবস্থাগুলি হলো। দিয়ে প্রথম পয়েন্ট লিখবে, নতুন জমিদারি এলাকার মাপজোক। দিয়ে দেখো 1797 থেকে এই যে করেন হগ ক্যামেরন, এতটা অবধি লিখলে এই পয়েন্টটা শেষ হবে। নেক্সট পয়েন্ট লিখবে, নদীপথ জরিপ। দিয়ে যে শুরু করবে 1767 থেকে শুরু করবে, দিয়ে করেছিলেন অবধি লিখবে, তাহলে নদীপথ জরিপ পয়েন্ট লেখা হয়ে যাবে। নেক্সট, কমিটি অফ রেভিনিউ গঠন। ঠিক আছে, 1764 থেকে খ্রিস্টাব্দের পর থেকে এখান থেকে লেখা শুরু করবে। ঠিক আছে, তারপরে দেখো এই দেখাশোনা করতে থাকে, এই অবধি লিখলে কিন্তু ওই পয়েন্টটা হয়ে যাচ্ছে। নেক্সট, ইজারাদারি ব্যবস্থা, সেটা 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংসের নদিয়া জেলার একটি নতুন ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করেন, এখান থেকে লেখা শুরু করবে। দিয়ে পাঁচশালা বন্দোবস্ত বলা হতো, এতটাও লিখবে। আচ্ছা, তোমাদের পরীক্ষায় আসতে পারে পাঁচশালা বন্দোবস্ত। যদি পাঁচশালা বন্দোবস্ত আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তো পাঁচশালা বন্দোবস্ত এখান থেকে লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এই যে পাঁচশালা বন্দোবস্ত, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দিয়ে এই প্রশ্নের উত্তরটা এতটা অবধি লিখবে, দিয়ে তাহলে এই প্রশ্ন উত্তরটা শেষ হবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর চ্যাপ্টার ওয়াইজ ইতিহাসের সাজেশন এবং তার উত্তর। তোমাদের এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে এবং পরীক্ষা শেষে তোমরা অবশ্যই জানাবে এখান থেকে কতগুলো প্রশ্ন তোমরা কমন পেয়েছো। এরকম আরও ভিডিওর জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে এবং সামনে যেহেতু তোমাদের পরীক্ষা, তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, দিয়ে এই প্রশ্নগুলো করো, দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।